5ই আগস্ট পর্যন্ত আমি সুস্থ স্বাভাবিকভাবে চিকিৎসা নিতে পারিনি। জুলাই গণঅভ্যুত্থানেও আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, ছাত্রদলের প্রায় 142 জনের অধিক নিহত হয়েছেন। এই সায়েন্স ল্যাব মোড়ে এসে ব্লকেট করছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সে জায়গায় নেতৃত্ব দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, তো আমাদেরকে দেখে সারা বাংলাদেশে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়, অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নামছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে ইন্টিরিম থেকে শুরু করে একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের যারা রয়েছেন তাদেরকে সামনে নিয়ে আসা হয়। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কেন সামনে আনা হয় না, সে বিষয়টি আমারও প্রশ্ন। ইন্টিরিম মূলত যখন জুলাই গণঅভ্যুত্থানের 5ই আগস্টের পরে বিশেষ 2-1 জনকে মাস্টারমাইন্ড বানিয়ে সেটাই একটা বিশেষ কয়েকজনের মধ্যে আসলে সীমাবদ্ধ রাখা হয়। এটি আসলে আমি মনে করি বিশেষ কোনো রাজনৈতিক দল এবং কোনো বিশেষ শ্রেণীর আসলে এটি কোনো গণঅভ্যুত্থান ছিল না। এটা সব রাজনৈতিক সকল শ্রেণী পেশার মানুষই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। জুলাই স্মৃতিচারণ নিয়ে ফেস দ্য পিপলের নিয়মিত আয়োজন 36 জুলাইয়ের মুখোমুখিতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধা এবং ঢাকা কলেজ ছাত্রদল সদস্য সচিব মিল্লাত হোসেন। স্বাগত আপনাকে। কেমন আছেন? জি, আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। ভাইয়া, প্রথমেই জানতে চাইবো, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পর এসে অভ্যুত্থানের সবচেয়ে বড় অপূর্ণতা কি রয়ে গেছে বলে আপনার কাছে মনে হয়? অপূর্ণতা বলতে যারা জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল এবং সংগঠিত করেছিল এই আন্দোলনকে এবং যারা আহত হয়েছিল তাদেরকে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে জাতির সামনে আনা হয় নাই। যারা একদম ফিল্ডে নেতৃত্ব দিয়েছে এবং যারা গুরুতর আহত হয়েছে এখনো বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত তারা আড়ালেই রয়েছে। আমি মনে করি এটি সবচেয়ে বড় একটি অপূর্ণতা। আপনার কাছে মনে হয় যে গুটি কয়েক মানুষকে সামনে আনা হয়েছে, জি জি জি, অধিকাংশই পেছনে রয়ে গেছে? অধিকাংশই পেছনে রয়েছে। আপনি আহত হয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময়, আন্দোলনের সময়। কোন দিন এবং কোথায় আপনি কিভাবে আহত হন বা সেদিন কি ঘটেছিল? আমি 19শে জুলাই 2024 ঢাকা পল্টনে বিজয়নগর মোড়ে আমি আহত হয়েছিলাম। সেদিন আমাদের একটি প্রোগ্রাম ছিল, যারা শহীদ হয়েছেন 16ই জুলাই শহীদ ওয়াসিম এবং যারা নিহত হয়েছিলেন সেই সকল নিহত আবু সাইদ, মুগ্ধ সহ যারা নিহত হয়েছিলেন তাদের প্রতিবাদে, হত্যার প্রতিবাদে আমরা একটি প্রোগ্রাম জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানারে একটি প্রোগ্রামের আহ্বান করা হয়েছিল জাতীয় প্রেস ক্লাবে। সেই প্রেস ক্লাব অভিমুখে আমরা প্রোগ্রামে যাওয়ার পাককালে আমাদেরকে রাস্তায় পুলিশ গুলি করে, এবং আমরা সেদিন আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আমরা পল্টন থেকে প্রেস ক্লাব অভিমুখে যাওয়ার পাককালে পুলিশ আমাদেরকে লক্ষ্য করে গুলি করে, এবং তাৎক্ষণিকভাবে আমার পাশে 2 জন সহযোদ্ধা শহীদ হয়। এর মধ্যে একজন হচ্ছে যুব দলের এক কর্মী, ওনার নাম হচ্ছে নবীন তালুকদার। উনি আমার ঠিক ডান পাশে ছিল এবং আমি ওনাকে দেখার সাথে সাথে ওনার মাথায় বুলেট লেগে উনি মুহূর্তে শহীদ হয়ে যান। ঠিক মুহূর্তের মধ্যেই আমার বুকের বাম পাশে ঠিক এদিকে বুলেট লেগে সামনের দিকে লেগে পিছন দিক দিয়ে বের হয়ে যায়, এবং আমার হাতটি শোল্ডার, এই যে আমি ডান হাত দিয়ে বাম হাতটি এইভাবে ধরি এবং আমার শরীরের সমস্ত একদম রক্ত দিয়ে আমার এত রক্তক্ষরণ হয়েছিল। উপস্থিত যারা ছিল তারা সবাই ভাবছে হয়তো আমি আর স্পোর্টস থেকে হাসপাতাল পর্যন্ত যেতে পারবো না, আমি সে জায়গায় হয়তো মারা যাব। কিন্তু আমাদের একজন সহযোদ্ধা ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওনার নাম হচ্ছে ইব্রাহিম, উনি দূরে এসে আমাকে জড়াই ধরে আমাকে তাৎক্ষণিকভাবে একটি
বাইকে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইল মোড়ে। সে জায়গায় গিয়ে আমাকে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করা হয়। কিন্তু এত রক্তক্ষরণ হয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষ অনীহা প্রকাশ করে যে আপনারা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে পুলিশ আমার অ্যাম্বুলেন্সকে বাধা দেয়। আমি ঢাকা মেডিকেলে যেতে পারিনি। আমার অ্যাম্বুলেন্সটিকে ঘুরে দেওয়া হয় এবং আবার শান্তিনগরে একটি প্রাইভেট ক্লিনিকে, অরোরা একটি স্পেশালাইজড হাসপাতাল রয়েছে, সে জায়গায় নিয়ে আমাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয় এবং রক্তক্ষরণ প্রাথমিকভাবে বন্ধ করা হয়। তারপরে আবার এই চিকিৎসা বিষয়ে যদি আপনাকে বলি, সে জায়গায় আমি 25শে জুলাই পর্যন্ত আমার এক ছোট ভাই আমার সাথে ছিল, তার নাম হচ্ছে মেহেদি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে আমার পাশে ছিল এবং 25শে জুলাই পর্যন্ত আমি সে হাসপাতালে চিকিৎসাধীন নেই। সেদিন রাত্রে হঠাৎ 25শে জুলাই রাত 9টার দিকে সে হাসপাতালে ডিবি রেড দেয়। ডিবি রেড দিয়ে আমাদেরকে বলে যে আপনারা এই মুহূর্তে হাসপাতাল চলে যেতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের এসে জানায় যে ডিবি আসছে, যারা জুলাই যোদ্ধা রয়েছে, যারা জুলাইতে আহত রয়েছে, এইরকম কোনো আছে কিনা তাদের কাছে তারা তথ্য চেয়েছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে বলছে আপনারা আমাদের হাসপাতাল থেকে চলে যেতে হবে। তা এত রাত্রে আমি স্বাভাবিকভাবে বসতে পারি না। আমার আহ মানে শারীরিক সক্ষমতায় যে আমি হাসপাতাল বেড থেকে আমি বসার মতো সক্ষমতা আমার নেই। আমি সেদিন রাত্রে প্রায় 10টায় সম্ভাব্য 11টা হবে, আমি একটি আত্মীয়র বাসায় যাই সে রাতে। আত্মীয়র বাসায় পরের দিন আরেকটি হাসপাতালে, আমি ধানমন্ডি একটি হাসপাতালে আবার ভর্তি করানো হয়। সে হাসপাতালেও যে ডাক্তার আমাকে নিয়ে ভর্তি করে, সে ডাক্তারকে আমাকে ভর্তি করে বের হওয়ার পথে ওনাকে ডিবি তুলে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত আমি সুস্থ স্বাভাবিকভাবে চিকিৎসা নিতে পারিনি। 5ই আগস্টের পরে আমার অপারেশন হয়, আবার আমার একটি অপারেশন হয়। এখন পর্যন্ত আমি ফিজি হাসপাতালে থেরাপি নিচ্ছি, সুস্থ। এই যে আমি 8টি এখনো তুলতে পারি না, তো এখন পর্যন্ত আমি চিকিৎসা নিচ্ছি। এই হচ্ছে আমার জুলাইয়ের আহতের বিষয়। এই যে অভ্যুত্থানের সময় গুরুতরভাবে আহত হয়েছিলেন, এখন তো দল মানে বিএনপি সরকার গঠনের পর সবচেয়ে কষ্ট আসলে কি দেয়? মানে সেই ব্যথা, নাকি দলের নেতাদের সঙ্গে দেখা না হতে পারার একটা আক্ষেপ? আসলে আমরা তো শুধু জুলাইতে, আমি ব্যক্তিগতভাবে আমি শুধু জুলাইতে আন্দোলনে সামনে থেকে লড়াই করেছি বিষয়টি এমন নয়। আমি দীর্ঘদিন এই ফ্যাসিস্টের অর্থাৎ এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমরা কাজ করেছি। আমরা রাজপথে আমাদের অবস্থান জানান দিয়েছি। আমি একাধিকবার জেল কেটেছি। বিভিন্ন সময় এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দ্বারা হামলার শিকার হয়েছি। তো দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকের এই জায়গায় একটি নতুন বাংলাদেশ অর্থাৎ গণতান্ত্রিক বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাচ্ছি। তো জুলাই গণঅভ্যুত্থানেও আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেকেই ছাত্রদলের প্রায় 142 জনের অধিক নিহত হয়েছেন। বিভিন্নভাবে আমার মতন অনেকেই সহযোদ্ধারা আহত হয়েছেন। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের দলের অর্থাৎ আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক এবং আজকে যিনি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্ব এবং ওনাকে আমরা অনুসরণ করার চেষ্টা করেছি। দেশের পরিবর্তন হয়েছে, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমার ব্যক্তিগতভাবে আমি অনেকবার চেষ্টা করেছি ওনার কাছে যাওয়ার জন্য এবং আমি আহত হওয়ার পরে উনি আমার চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন এবং আমি সহ আমাদের অনেক নেতা কর্মীদেরকে উনি খোঁজখবর নিয়েছেন। সেই জায়গায় থেকে সরকার থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছেন কি? বর্তমান সরকার, জি, বর্তমান সরকার তো প্রায় 6 মাসে সম্ভবত পড়েছে। তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা সরকারের যে আমাদের যে গেজেট, আমাদের তখনকার সময় আসলে গেজেটটি হয় নাই। আমরা যারা গেজেটের বাইরে ছিলাম তাদেরকে অন্তর্ভুক্ত করেছে এবং যারা গেজেটের বাইরে এখন পর্যন্ত আছে, যারা আহত হয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমান সরকার। পাশাপাশি যাদেরকে আবাসনের একটি দাবি ছিল, সেই আবাসনের সংকটটি নিরসন করার জন্য অর্থাৎ তাদেরকেও আশ্বাস দেওয়া হয়েছে, তাদেরকে নতুনভাবে একটি আবাসনের ব্যবস্থা করা দেওয়া হবে এবং যারা শহীদ হয়েছেন সে সকল শহীদ পরিবারদেরকে পাশে সরকার যে আশ্বাস দিয়েছেন এবং আশ্বাস মোতাবেক প্রত্যেকটি শহীদ পরিবারের খোঁজখবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই জায়গা থেকে আমরা
এটি অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি। 24-এ ঢাবি নেতৃত্ব দিতে ব্যর্থ হলে সারা দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ঢাকা কলেজে দেওয়ার কথা ছিল, কিন্তু বিজয়ের পর ঢাকা কলেজকে জাতীয় টেবিলে তেমন ভাবে দেখা না যাওয়ার কারণ কি? আসলে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন ছিল, 15 জুলাইয়ের পরে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপর থেকে আসলে কার্যত তেমন একটি আন্দোলন হয় নাই। সেটা আপনারা অবগত। অর্থাৎ 16 জুলাই থেকে আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা তার আগ থেকে এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম থেকে তারা রাস্তায় ছিল এবং তাদের যে দাবিটি তারা সবার আগে এসে রাস্তায় অত্যন্ত সুসংগঠিতভাবে পালন করেছে। কিন্তু 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পরে 16 জুলাই থেকে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সবার আগে রাস্তায় গিয়ে, অর্থাৎ আমাদের ঢাকা শহরে যে কয়টি গুরুত্বপূর্ণ স্পট ছিল এই জুলাই গণঅভ্যুত্থানে, তার মধ্যে অন্যতম হচ্ছে সায়েন্স ল্যাব। এই সায়েন্স ল্যাবে হচ্ছে অর্থাৎ কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, এলিফ্যান্ট রোড সহ এই অঞ্চলে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সিডি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ, ফিলখানার যে দুটি কলেজ রয়েছে, আশেপাশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা কলেজের নেতৃত্বে এই সায়েন্স ল্যাব মোড়ে এসে ব্লকেট করছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সে জায়গায় নেতৃত্ব দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেক ঢাকা কলেজের অনেক শিক্ষার্থীরা খুব সামনে থেকে, অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত একটানা বাংলাদেশের সব মানুষ, অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান রাস্তায় নামার আগে, যে শিক্ষা প্রতিষ্ঠান সবার আগে গিয়ে রাস্তায় নামতো এবং ব্লকেট করতো। আমাদেরকে দেখে সারা বাংলাদেশে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়, অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নামছে। তো আমাদেরকে এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল, আমরাও সে জায়গায় কাজ করেছি। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে ইন্টিরিম থেকে শুরু করে যারা আমাদেরকে আসলে সামনে, যারা জানি না একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের যারা রয়েছেন তাদেরকে সামনে নিয়ে আসা হয়, তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কেন সামনে আনা হয় না, সে বিষয়টি আমারও প্রশ্ন আছে। তো সে জায়গা থেকে আমাদের আক্ষেপ রয়েছে। আমাদের আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটি খুব আছে যে আমরা এত ত্যাগ স্বীকার করলাম একটি নতুন বাংলাদেশের একটি নতুন স্বপ্ন মানুষকে দেখানোর জন্য এবং একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এত রিস্ক নিল, এতটুকু ঝুঁকি নিল এবং আমাদের অনেক শিক্ষার্থী, আমি সহ আমার ঢাকা কলেজের একজন শিক্ষার্থী এবং আমাদের ছাত্রদলের কর্মী আব্দুল্লাহ আল ইমরান বর্তমানে সে থাইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তো সে জায়গা থেকে আমাদের অবশ্যই আক্ষেপ রয়েছে, আমাদের এই জায়গায় অনেক দুঃখ রয়েছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আসলে সামনে নিয়ে আসা হয় নাই। তাহলে কি বলা যায় যে জুলাই অভ্যুত্থান বা জুলাই আন্দোলনের যে অর্জন সেটা রাজনৈতিক প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে? রাজনৈতিক প্রতিযোগিতায় বিষয়টি আমি আসলে এইভাবে বলতে চাই না। তো অর্থাৎ মানুষ, আমি মনে করি যে বিশেষ করে এই ইন্টিরিম মূলত যখন জুলাই গণঅভ্যুত্থান 5 আগস্টের পরে বিশেষ 2-1 জনকে মাস্টারমাইন্ড বানিয়ে সেটাই একটা বিশেষ কয়েকজনের মধ্যেই আসলে সীমাবদ্ধ রাখা হয়। এটি আসলে আমি মনে করি বিশেষ কোনো রাজনৈতিক দল এবং কোনো বিশেষ শ্রেণীর আসলে এটি কোনো গণঅভ্যুত্থান ছিল না। এটা সব রাজনৈতিক সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমানতালে এই জায়গায় কাজ করেছে, নেতৃত্ব দিয়েছে, লড়াই করেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে। তো সে জায়গা থেকে কিন্তু এখন তো সেই জুলাই অভ্যুত্থানকে যার যার নিজের দিকে কেন্দ্রীভূত করার মতন একটা বিষয় দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে আমি আপনার আমি বলতে চাই যে এটা 5 আগস্টের পরবর্তী সময় থেকে এটি বিশেষ কিছু রাজনৈতিক দল এবং বিশেষ কোনো ব্যক্তি তাদের নিজেকে ফুটিয়ে তোলার জন্য, তাদের স্বার্থ হাসিলের জন্য আমি মনে করি সে জায়গা থেকে তারা কিছু সংখ্যক ব্যক্তিদেরকে সামনে নিয়ে এসে কাজ করেছে। মানে ব্যক্তি বিশেষে, দল বিশেষে না। আর দল বিশেষ বলতে কোনো আমি যে দলগুলা তাদেরকে শুধুমাত্র তাদের দলের অবদানগুলি বলে আমি মনে করি এটা অবশ্যই প্রশ্নবিদ্ধ একটি বিষয় এবং কোনো রাজনৈতিক দলের কোনো ফসল জুলাই গণঅভ্যুত্থান না। আবারও যদি জুলাইয়ের মতো কোনো পরিস্থিতি দেশে তৈরি হয়, একইভাবে কি মাঠে নামবেন?
একইভাবে কি সামনে এগিয়ে যাবেন? কি সিদ্ধান্ত হবে তখন? আমাদের তো আসলে আমরা জুলাই গণঅভ্যুত্থানে যারা কাজ করেছি, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে আমাদের মতন এখন পর্যন্ত, আমরা আসলে ব্যক্তিগত আমাদের নিজস্ব স্বার্থের জন্য আসলে সবাই রাস্তায় নামি নেই। আমরা বৃহত্তর পরিসরে অর্থাৎ দেশের স্বার্থে এবং দেশের গণতন্ত্রের মানুষের যে বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের দিকের ফিরিয়ে আনার জন্যই সাধারণ মানুষ, শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। সুতরাং এই জায়গায় ব্যক্তিগত স্বার্থ মুখ্য বিষয় নয়, আমার ব্যক্তিগত বিষয় নয়, দেশের প্রশ্নে এবং দেশের গণতন্ত্রের প্রশ্নে যদি আবারও এরকম পরিবেশ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই আমরা আগের মতন রাস্তায় অবশ্যই আসবো দেশের প্রশ্নে। আহ আমরা এরই সাথে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ জুলাই নিয়ে আপনার স্মৃতিচারণ বা দেশ নিয়ে আপনার ভাবনাগুলো আমাদের সাথে ভাগ করে নেবার জন্য। জি, ধন্যবাদ। দর্শক, একজন জুলাই যোদ্ধার মুখ থেকে শুনলাম জুলাই অভ্যুত্থানকালীন তার স্মৃতি, দেশ ও ছাত্র রাজনীতি নিয়ে তার ভাবনা। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।